যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাফ কফ, কফ কাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন শিক্ষার হাতেখড়ি যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটিকে আপনাদের কাছে সহজসাধ্য এবং সওয়াবের উদ্দেশ্যে কোরআন পাঠের উপযোগী করার লক্ষ্যে আজকে যে পর্বটি আমরা করতে যাচ্ছি তা হলো অক্ষর বা হরফ। আরবিতে যে 29টি অক্ষর বা হরফ রয়েছে তা শব্দের বিভিন্ন জায়গায় কীরূপ হতে পারে এবং যখন যুক্ত থাকে তখন আসলে তার রূপ বা আকৃতি কেমন হয় সে বিষয়েই আমরা আজকের এই ছোট্ট ভিডিওটিতে তুলে ধরব। আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা মিলিয়ে নেবেন যে আপনারা আসলে চিনতে পারছেন কি না এই হরফগুলো শব্দের বিভিন্ন অবস্থানে থাকার কারণে। যদি আমরা শুরুতেই দেখি যে এই যে শব্দটি বা দুটি হরফ বা অক্ষর যুক্ত অবস্থায় আছে, এটাকে একসাথে বলা হয় মুরাক্কাব। তো এই মুরাক্কাব অবস্থায় বা যুক্ত অবস্থায় এই অক্ষরগুলো আমরা চিনতে পারছি কি না সেগুলো আমরা একটু যাচাই করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক আলের নিচে একটি ফোঁটা, আবার এখানে আমরা ওই যে আম পাড়া কোটার মতো দেখতে তার নিচে একটি ফোঁটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো যে এটি কি হরফ? জি, এটি হলো বা, এটি হলো জিম। এরপরে আমরা পরের মুরাক্কাবের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওই যে আম পাড়া কোটার মতো শুধু মাথাটুকু, তার নিচে ফোঁটা, একটি ফোঁটা রয়েছে। এই যে এই জিমটার মতোই, শুধু এখানে জিম ডান দিকে বক্রভাবে চলে আসেনি, বরং বাম দিকের হরফের সাথে যুক্ত হয়েছে, যার কারণে শুধু এই মাথার অংশটুকু আমরা দেখেই আমাদেরকে বুঝে নিতে হচ্ছে যে এটি হলো জিম। এবং তার সাথে এটি রয়েছে বা। এটি আলের নিচে না দিয়ে বরং নৌকার নিচে দেওয়ার কারণ হলো যে এরপরে বায়ের বামে আর কোনো হরফের সাথে তা যুক্ত নেই। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এটি হলো জিম, এটি বা। অনুরূপভাবে আমরা খেয়াল করি, এটি হলো ফা। কীভাবে চিনলাম আমরা? মাথা মোড়ানো, ওয়াইয়ের মতো দেখতে মাথা মোড়ানো, কিন্তু ওয়া তার বাম দিকের হরফের সাথে কখনো যুক্ত হয় না, এবং ফা তার বাম দিকের বা ডান দিকের হরফের সাথে যুক্ত হতে পারে, ওয়াও তার ডান দিকের হরফের সাথে যুক্ত হতে পারে কিন্তু বাম দিকের হরফের সাথে যুক্ত হয় না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি বাম দিকের হরফের সাথে যুক্ত হয়েছে এবং সেই সাথে আমরা লক্ষ্য করছি যে এটির উপরে একটি ফোঁটা রয়েছে, ফলে এটি হলো ফা। তাহলে ফা এবং এই হরফটি হলো সদ, পূর্ণ আকৃতির সদ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সদের বামে অন্য কোনো হরফের সাথে তা যুক্ত হয়নি, এই কারণেই পূর্ণ আকৃতির সদ আমরা দেখতে পাচ্ছি। এরপরে এটি হলো সদ। এই পূর্ণ সদ যদিও নাই, এই বক্রতাটা লম্বাভাবে যে বক্র একটি রেখা, সেই বক্র রেখাটি এখানে যদিও নাই, কিন্তু এই যে মাথার অংশটুকু আমরা বলেছিলাম যে কলসির মাথায় দড়ি বাঁধলে যা হয় দেখতে যেরূপ হয়, সেটি দেখে আমাদেরকে বুঝে নিতে হবে এটি হলো সদ। এবং এই সদের সাথে যে হরফটি যুক্ত হয়েছে তা হলো ফা। এই যে মাথা মোচড়ানো তার উপরে এক ফোঁটা থাকলে তা হলো ফা। এরপরে এটি হলো কাফ
আমরা কিভাবে বুঝলাম? যদি আমরা পরের শব্দটি বা মুরাক্কাবের দিকে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিন এবং কাফ। তো শিন কিভাবে আমরা বুঝলাম? 3টি আলের উপরে 3টি ফোঁটা থাকলেই শিন। আমরা এখানে পূর্ণ আকৃতির শিন দেখছি, যেহেতু এর বামে কোনো হরফের সাথে শিন যুক্ত নেই, কিন্তু এখানে তার বামের একটি হরফের সাথে যুক্ত হওয়ার কারণে এই পূর্ণ আকৃতির শিন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু 3টি আল এবং 3টি ফোঁটা দেখেই আমরা বুঝতে পেরেছি যে এটি হলো শিন, এবং সেই সাথে তার যুক্ত রয়েছে কাফ হরফের সাথে। কাফ আমরা চিনতে পারলাম কিভাবে, যে নৌকার ডান দিকের মাথা উপরে উঠানো এবং তার মাঝখানে বা উপরের দিকে একটি বক্ররেখা, যা ইংলিশ ছোট এসের মতো দেখতে। এটি দেখে আমরা বুঝতে পারলাম যে এটি হলো কাফ। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে শিন এবং কাফ রয়েছে। তো এটি যে কাফ, এই মুরাক্কাবের মধ্যে এই কাফ আমরা চিনলাম এই যে নৌকার উপরে যে বক্ররেখাটি আছে, এই বক্ররেখার অংশটুকু দেখেই আমরা বুঝে ফেলতে পারলাম যে এটি হলো কাফ, এবং এরপরে পূর্ণ আকৃতির শিন। এরপর আমরা যদি খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলো এটি আইন। এটি হামজা নয়, এই কারণেই যে হামজা তার বামের হরফের সাথে বা ডানের হরফের সাথেও কখনোই যুক্ত হয় না। ফলে আমরা আইনের যে মাথা, অর্থাৎ বকের মতো দেখতে বা উল্টা দুইয়ের মতো বলা যেতে পারে, এটা দেখেই আমরা বুঝতে পেরেছি যে এটি হলো আইন, এবং সেই সাথে তা লামের সাথে যুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে এটি লাম, যেহেতু এটি আলিফ নয়, কারণ আলিফ বাম দিকে খাড়া টান বামে যাবে না কখনো নিচে এসে, সেক্ষেত্রে সেটি আলিফ নয়, বরং খাড়া টান যদি বামে যায় তাহলে সেটি হবে লাম, এবং তা বর্ষির মতো দেখতে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা খাড়া টান বামে যখন এগিয়ে যায় বাম দিকে, তখন তা হয় লাম, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো আইন। এটি হলো আইন। তবে আমরা খেয়াল রাখবো যে এই আইনটি সবসময় এরকম হয় না, বরং আমরা আগেও দেখিয়েছি যে আইনটি ভিন্ন একটি রূপ রয়েছে, যেমন লাম, এটি হলো আইন, এটি লাম, আর এটি হলো আইন। এটি এই যে মাথা ত্রিভুজাকৃতির মতো বা চ্যাপ্টা, এবং সেই সাথে এই যে এই বক্র যে বিষয়টি যেমন আইনের থাকে, মূলত এটি পূর্ণ আকৃতির আইন, কিন্তু একটি শব্দের যখন শেষে আইন থাকে, অর্থাৎ তারপরে যখন আর কোনো বাম দিকে কোনো বর্ণ বা অক্ষর না থাকে মিলিত হওয়ার মতো, যুক্ত হওয়ার মতো, তখন আইনটি মূলত এরূপ নয়। এরূপ হয়তো যদি ব্যবহার করা যায়, অনেক সময় ব্যবহার করা যেতে পারে, তবে মূলত এই আইনটি ব্যবহার করা হয় এটি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে বা, একটি আলের নিচে একটি ফোঁটা, এবং এটি হলো গইন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বা এবং গইন এভাবে লেখা যেতে পারে। এটি হলো বা, একটি আলের নিচে একটি ফোঁটা এবং আইনের পরে একটি ফোঁটা, এটি হলো গইন। এবং এই যে চ্যাপ্টা বা ত্রিভুজাকৃতি এবং এই বক্র রেখাটি বাম থেকে ডানে আসছে, এটি দেখেই আমরা বুঝে ফেলতে পারি যে এটি হলো গইন। তবে আমরা বই কিতাবে দেখব যে এই গইনটা এভাবে কালো করা থাকবে ভিতরের অংশটুকু। তবে আমরা অনেক সময় লেখার সময় আমাদের দ্রুত লেখার জন্য আমরা ভিতরের অংশ যদি আমাদের সাদা থাকে, আমরা যদি কালো না করি তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই ত্রিভুজাকৃতি বা চ্যাপ্টাকৃতি এটি যেন স্পষ্টভাবে বোঝা যায়, তাহলে বুঝতে পারা যাবে যে এটি হলো আইন, এবং তার উপরে একটি ফোঁটা বা নোকতা থাকলে তা হবে গইন। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো, অনেকেই বলতে পারবে যে এটি হলো গইন
যেহেতু আইনের মতো দেখতে এবং একটি ফোঁটা রয়েছে, তাই এটি হলো গইন এবং তার সাথে এটি হলো বা। এটি কাফ, তার সাথে এটি হলো কফ, কফ। এটিকে বলা হয় ছোট কাফ, এটি হলো বড় কফ। এই যে মাথা মোড়ানো, তার উপরে 2 নোক্তা থাকলে এটি হলো কফ, কফ। যদি 1 নোক্তা থাকতো তাহলে তা হতো ফা। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের মুরাক্কাবে এটি হলো কফ, তারপর এটি হলো কাফ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো সিন, 3টি আল, কোনো নোক্তা নেই, 3টি আল হওয়ার কারণে এটি হলো সিন এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে হা যুক্ত রয়েছে। অনেক সময় এই সিনের সাথে হা এভাবে, অর্থাৎ হা যদি শেষ বর্ণ হয় একটি শব্দের, যার বাম দিকের কোনো অক্ষর না থাকে, সেক্ষেত্রে অনেক সময় এভাবেও হা লেখা যেতে পারে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হা লেখা হয়েছে পূর্ণভাবে, পূর্ণাকৃতির একটি হা সিনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এভাবেও আমরা অনেক জায়গায় দেখতে পাবো, আবার কোনো কোনো সময় আমরা এরূপও আমরা দেখতে পাবো সিন হা। আচ্ছা, আমরা এরপরে খেয়াল করি এটি হলো হা, হা এবং তারপরে রয়েছে সিন, 3 আল দেখি আমরা বুঝে ফেলেছি। এরপরে তা, তা দদ, তারপরে দদ তা, খ জিম, জিম খ, ইয়া ফা, ফা ইয়া, মিম নুন, নুন মিম, য লাম, লাম জ। আমরা 2 হরফ বিশিষ্ট মুরাক্কাবগুলো এতক্ষণ খেয়াল করলাম। আমরা এখন 3 বা 4 হরফ বিশিষ্ট মুরাক্কাবগুলো একটু খেয়াল করব এবং আমরা বেশি বিশ্লেষণে না গিয়ে শুধু আমরা মিলিয়ে নিব যে আমরা সঠিক হরফ চিনতে পারছি কিনা সঠিকভাবে। এটি আশা করি আমরা চিনতে পারছি। এটি হলো ত, লাম বা, কফ তা লাম, সদ মিম দাল, জিম হা র, কফ লাম মিম, সা হা মিম, তা জিম দাল, আইন কফ দাল, খ বা র, নুন আইন তা, শিন ফা আইন, ফা দদ লাম, দদ হা কাফ, মিম সিন, জিম দাল, ফা সদ লাম তা, লাম আইন লাম কাফ, ফা কফ লাম তা, আইন লাম কফ তা, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, ইয়া ফা আইন লাম, ইয়া কফ ত আইন, নুন বা ত শিন, কাফ লাম মিম তা। আমরা এখানে একটু ভালোভাবে খেয়াল করব। এটি হলো কাফ, আর কাফের সাথে এই যে খাড়া টান বাম দিকে চলে গেছে, এটি হলো লাম। যদিও এটি কাফের সাথে লেগে গেছে, কিন্তু এটি আসলে অন্য কোনো হরফ না, বরং আলাদা আলাদা 2টি হরফ। এখানে একটি হলো কাফ, এই অংশটি,
এই এই যেই এই অংশটি, যেটা আমরা আগেও দেখেছি, এই যে এই অংশটি কিন্তু এই বাঁক নেওয়ার আগে সময় লামের সাথে এখানে মনে হচ্ছে যে যুক্ত হয়ে গেছে, কিন্তু এটি আসলে লাম আলাদা একটি হরফ। তাহলে এটি হলো কাফ, এটি হলো লাম, তারপরে এটি হলো মিম, তারপরে তা। পরের মুরাক্কাবে আমরা খেয়াল করি যে এখানে রয়েছে ইয়া, নুন, কফ, লাম, বা, তা, মিম, লাম, ইয়া, কাফ, বা, নুন, আইন, মিম, তা, ইয়া, তা, কাফ, লাম, মিম। এখানেও কাফের পরে লাম রয়েছে। ইয়াতাকাল্লামু, বা, ত, শিন, তা, লাম, আইন, লাম, কাফ, মিম। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম যে হরফগুলো বিভিন্ন অবস্থায় তাদের রূপ বা আকৃতি কীরূপ হয় আমরা তা খেয়াল করলাম আমাদের 2, 3, 4 বা 5 হরফ বিশিষ্ট মুরাক্কাবে। এবং এর উচ্চারণগুলো আমরা খেয়াল করব যে আমরা কীভাবে উচ্চারণ করছি। তো আশা করি আমরা উপকৃত হয়েছি, এবং আমাদের হরফ যদি কারো চিনতে ইতিপূর্বে সমস্যাও হয়ে থাকে, আমরা আজকে হয়তো কিছুটা হলেও আমাদের জন্য এই ভিডিওটি উপকার প্রদান করেছে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা আজকে ভিডিও শেষ করার আগে বলতে চাচ্ছি যে আমরা আগামী পর্বে হরকতের পরিচয়ে আমরা জানব যে জবর, জের এবং পেশ, মূলত এগুলোকেই হরকত বলা হয়। তবে 2 জবর 2 জের 2 পেশ এগুলোকে হরকত না বলে বরং বলা হয় তানবিন। তো সেটিও আমরা জানব। এবং এই হরফ বিশিষ্ট হরফের উপর হরকত থাকলে, উপরে বা নিচে হরকত থাকলে কীরূপ উচ্চারণ হয় আমরা সুস্পষ্টভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে যারা দেখছেন, অংশগ্রহণ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও কেমন লাগছে বা আপনাদের বুঝতে কোনো বিষয় অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোর সমাধান করার জন্য। এবং আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওগুলো আমরা কম বেশি প্রতিদিন ছাড়ার চেষ্টা করি। আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমরা আমাদের টাইটেলে উল্লেখ করে দেই পর্ব, আমাদের কততম পর্ব। আপনার পর্ব দেখে দেখে ধারাবাহিকতা অনুসরণ করলে আপনাদের বুঝতে সহজ হবে এবং সহজেই আপনারা কোরআন শিখতে পারবেন, সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন এবং উপকারী মনে হলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।